বিসমিল্লাহির রহমানির রহিম। চাঁদপুর সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সুপ্রিয় ছাত্রছাত্রী এবং যারা দেখছেন সবাইকে সুস্বাগত। আসসালামু আলাইকুম। আমি ডক্টর সুলতানা তৌফিকা আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, চাঁদপুর সরকারি কলেজ। আজ আমি ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি কোর্সের দুটি বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলো হলো ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম, অর্থাৎ বাস্তববিদ্যা এবং বাস্তুসংস্থান। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। আমরা শুরুতে জেনে নিই ইকোলজি শব্দটি কোত্থেকে আসলো। The word ecology was coined in 1866 by the German scientist Ernest Haeckel. It comes from the Greek oikos and oikos, which means house, and logos, which means study. অর্থাৎ ইকোলজি শব্দটি 1866 সালে জার্মান ভূগোলবিদ আর্নেস্ট হেকেল কর্তৃক প্রথম উত্থাপিত হয়। এটি গ্রিক শব্দ ঐকস, যার অর্থ আবাস বা আবাসস্থল, এবং লোগাস বা স্টাডি বা বিদ্যা অর্থে এটি ব্যবহার করা হয়। Ecology is a branch of biology which deals with the relationship between the organism, the relation among each other, the relationship towards the shared resources, the relationships with the space they share, and even their relationships with non-living aspect in the environment. অর্থাৎ ইকোলজি হচ্ছে জীববিজ্ঞানের এমন একটি শাখা যেখানে কোনো তাদের বিদ্যমান যেসব বিভিন্ন অর্গানিজম বা জীবকুল রয়েছে তাদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করে, তাদের প্রত্যেকের মধ্যে সম্পর্ক বা তাদের চারপাশে যেসব সম্পদ রয়েছে বা চারপাশের যে স্পেস বা স্থান রয়েছে যেখানে তারা বিভিন্ন ভাবে নির্ভরশীল, সেগুলোর সাথে অন্যান্য যে সকল নন লিভিং বা অজীব উপাদান রয়েছে ওই পরিবেশে সবকিছুর সাথে সম্পর্ক নিয়ে এই ইকোলজিতে আলোচনা হয়ে থাকে। Ecology that studies this complex set of relationship between the living organism and their surrounding environment. অর্থাৎ এটি একটা লিভিং বা একটা বিভিন্ন যে জৈবিক বস্তুর সাথে তাদের পরিবেশের একটা জটিল সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। Ecology includes the looking at individual organism, the population of an ecosystem, or the collective group of organism living in one ecosystem or an entire ecosystem. অর্থাৎ কোন একটি অর্গানিজমের ইকোসিস্টেমের একটা পৃথকভাবে তাদের যে জীবকুল রয়েছে সেটা নিয়ে আলোচনা করে, অথবা সকল পপুলেশন নিয়ে আলোচনা করে, অথবা সমগ্র গ্রুপকে কোন একটা নির্দিষ্ট ইকোসিস্টেম অথবা সমগ্র ইকোসিস্টেমের সবকিছুকে নিয়ে সার্বিকভাবেও আলোচনা হয়ে থাকে। Ecology addresses the full scale of life from tiny bacteria to processes that span the entire planet. অর্থাৎ ছোট্ট একটা ক্ষুদ্র ব্যাকটেরিয়া থেকে শুরু করে একদম সমগ্র গ্রহের ইকোসিস্টেমকে নিয়েও সে মানে ইকোলজিতে আলোচিত হয়ে থাকে বা পাঠদান করা হয়। Ecology enriches our world. It's crucial for human well-being and prosperity. It provides new knowledge of the independence between people and nature that is vital for food production, maintaining clean air, water, and sustaining biodiversity in a changing climate. অর্থাৎ এই বাস্তববিদ্যা এটা আমাদের বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি আমাদের মানব জাতির বিভিন্ন মঙ্গল কাজে এই জ্ঞানটা দরকার হয়। এই জ্ঞানের মাধ্যমে মানুষ এবং প্রকৃতির মধ্যে যে একটা সরাসরি সম্পর্কের মধ্যে দিয়ে যে খাদ্য উৎপাদন এবং পরিবেশ এবং পরিবেশের বিভিন্ন বায়ু, পানি প্রভৃতিকে সংরক্ষণে বা মেনটেন্যান্সের কাজে এই জ্ঞান বা এই ইকোলজি বিদ্যাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এবং আমাদের যে জলবায়ু যে পরিবর্তনের ক্ষেত্রে যে জীববৈচিত্র্য দেখা যায় সেই সব ক্ষেত্রে জ্ঞান লাভের ক্ষেত্রে ইকোলজি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন দেখি সয়েল ইকোলজি কি। Soil ecology is the study of how soil organisms interact with other organisms and their environment, that their influences on and response to numerous soil processes and properties form the basis for delivering essential ecosystem services. অর্থাৎ মাটির ইকোলজি বলতে বোঝায় যে একটা কোনো একটি নির্দিষ্ট আবাসের যে মাটিতে বসবাসরত বিভিন্ন অর্গানিজমের মধ্যে এবং তার সারাউন্ডিং যে পরিবেশ মধ্যে যে পরিবেশে তার প্রভাব রয়েছে সেই সময়ের মধ্যে যে একটা সম্পর্ক বা সেই পরিবেশে এই জীবগুলো কিভাবে রেসপন্স করছে এবং কিভাবে তার এই বিভিন্ন রকমের পদ্ধতির মধ্যে দিয়ে তাদের একটা ইকোসিস্টেম সার্ভিসগুলো লেনদেন হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে সয়েল ইকোলজিতে আলোচনা করা হয়। And soil ecology is the study of the interaction among soil biology between biotic and abiotic aspects of the soil environment. অর্থাৎ সজীব এবং অজীব বস্তু নিয়ে কোনো একটা মাটির পরিবেশের যেই তাদের যে আন্তঃসম্পর্ক নিয়ে যেই আলোচনা বা গবেষণা করা সেটাই হচ্ছে সয়েল ইকোলজির উপযোগ্য বিষয়। It is particularly concerned with the cycling of nutrients, formation and stabilization of the pore structure, the spread and vitality of pathogens, and the biodiversity of this rich biological community. Ecology can be divided into many sub-disciplines using various criteria. অর্থাৎ ইকোলজিকে বিভিন্ন ভাগে বিভিন্ন ডিসিপ্লিনের ভিত্তিতে ভাগ করা যায়, যেমন অ্যাপ্লাইড ইকোলজি। অ্যাপ্লাইড ইকোলজি বলতে বোঝাচ্ছে দ্য প্র্যাকটিস অফ এমপ্লয়িং ইকোলজিক্যাল প্রিন্সিপলস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং টু সলভ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম ইনক্লুডিং অ্যাগ্রিকোলজি বা কনজারভেশন বায়োলজি। অর্থাৎ যেখানে মানে কোনো একটি এই যে ইকোলজিক্যাল যে নীতিমালা রয়েছে সেটা কোনো একটি বিশেষ ক্ষেত্রে যেমন অ্যাগ্রিকোলজি অথবা কনজারভেশন বায়োলজি বা সংরক্ষণ জীববিজ্ঞানের ক্ষেত্রে এটা প্রয়োগের ক্ষেত্রে হ্যাঁ কি ধরনের সম্পর্ক বিরাজ করছে সেসব নিয়ে আপনার যেগুলোতে আলোচনা করা হয়। বায়োজিওকেমিস্ট্রি, effect of biota on global chemistry and the cycle of matter and energy that transport the earth chemical components in time and space. অর্থাৎ স্থানকাল ভেদে পৃথিবীর যে রাসায়নিক উপাদানগুলোর মধ্যে ভূ রসায়ন কিরকম ভাবে কাজ করছে বা তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক সেই বিষয় নিয়ে যে যে আলোচনা হয় সেটি হচ্ছে বায়োকেমিস্ট্রি। অ্যান্ড বায়োজিওগ্রাফি, দ্য স্টাডি অফ জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশনস অফ স্পেসিস। অর্থাৎ মানে ভৌগোলিক বন্টন অবস্থান ভেদে যে বিভিন্ন রকমের অর্গানিজমের মধ্যে বা স্পেসিসের মধ্যে যে এরকম যে ইন্টারাকশন বা তাদের নিয়ে যে স্টাডিটা হয় সেটি হচ্ছে বায়োজিওগ্রাফি। অ্যান্ড কনজারভেশন ইকোলজি হুইচ স্টাডিজ হাউ টু রিডিউস দ্য রিস্ক অফ স্পেসিস এক্সটিংশন। অর্থাৎ যেই ইকোলজি শাখাতে যে বিলুপ্ত প্রায় যেসব রয়েছে, বিলুপ্তপ্রায় যেসব স্পেসিস আছে বিভিন্ন তাদের যে সংরক্ষণের বিষয় নিয়ে যেই ইকোলজিক্যাল লজিতে আলোচনা করা সেটি হচ্ছে কনজারভেশন ইকোলজির উপযোগ্য বিষয়। ইকোলজিক্যাল সাকসেশন হুইচ ফোকাসেস অন আন্ডারস্ট্যান্ডিং ডিরেক্ট ভেজিটেশন চেঞ্জ। অর্থাৎ যে উদ্ভিদের যেই বিভিন্ন পর্যায়ক্রমে যে তাদের যে পরিবর্তনগুলো দেখা যায় সেই ক্ষেত্রে যে গুরুত্ব দিয়ে বা ফোকাস করে যে বিষয়টি সেটি হচ্ছে ইকোলজিক্যাল সাকসেশন। evolutionary ecology or ecoecology which looks at evolutionary changes in the context of the population and community in which the organism exists. অর্থাৎ কোনো একটি আবাসের ক্ষেত্রে তার যে টোটাল পপুলেশন এবং কমিউনিটির মধ্যে যে একটা চেঞ্জ, হ্যাঁ চেঞ্জের যে একটা ধারা সেসব নিয়ে যে আলোচনা বা গবেষণা করা হয় সেটি হচ্ছে ইকোলজির মূল উপযোগ্য বিষয়।
Functional ecology, the study of the roles and function that certain species play in an ecosystem. অর্থাৎ কোন একটি ইকোসিস্টেমের বিভিন্ন কম্পোনেন্টস বা উপাদানগুলো কিভাবে কাজ করছে, তাদের ভূমিকাটা কি, সেই বিষয়গুলো নিয়ে ফাংশনাল ইকোলজিতে আলোচিত হয়ে থাকে। গ্লোবাল ইকোলজি হুইচ examines ecological phenomena at the largest possible scale, addressing macroecological questions. অর্থাৎ গ্লোবাল ইকোলজিতে ব্যাপক একটা ইকোলজিক্যাল সিস্টেমের মধ্যে কিভাবে বিভিন্ন রকমের প্রপঞ্চ ইকোলজিক্যাল বা যে বাস্তবগত যেই বিভিন্ন প্রপঞ্চগুলো কাজ বা ফেনোমেনাগুলো কাজ করে থাকে বিশাল আকারে, সেই বিষয়গুলো নিয়ে গ্লোবাল ইকোলজিতে আলোচনা করা হয়। মেরিন ইকোলজি and aquatic ecology, where the dominant environmental milieu is water. অর্থাৎ উপকূলীয় বা ওই পানির পরিবেশে বাস্তব পরিবেশে যেখানে যেই তাদের যে বিভিন্ন পরিবেশের যে বিভিন্ন উপাদানগুলোর মধ্যে যে ইন্টারাকশন, সেসব নিয়ে যে স্টাডি হয় সেটাই মেরিন ইকোলজির মূল বিষয়। মাইক্রোবিয়াল ইকোলজি, দ্য ইকোলজি অফ মাইক্রো অর্গানিজম, অর্থাৎ বিভিন্ন অণুজীবগুলোর মধ্যে যে সম্পর্ক বা যে পরিবেশের সম্পর্ক নিয়ে যে আলোচনা হয় সেটাকে মাইক্রোবিয়াল ইকোলজি বলা হয়। Paleoecological, which seeks to understand the relationship between species in fossil assemblage, অর্থাৎ বিভিন্ন জীবাশ্মদের নিয়ে যেই অতীত বা অনেক বহু বছর আগের যে বিভিন্ন জীবাশ্ম রয়েছে তাদের অতীতের যে তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, কি ধরনের সম্পর্ক ছিল সেটা নিয়ে গবেষণা আলোচনা বা বোঝার বিষয়টা হলো প্যালিওইকোলজিতে আলোচনা করা হয়। রেস্টোরেশন ইকোলজি, which attempts to understand the ecological basis needed to restore impaired or damaged ecosystem, অর্থাৎ কোনো একটা বাস্তব সংস্থানের ক্ষেত্রে দেখা যায় যে যে কি পরিমাণ যখন কোনো একটি ধ্বংসপ্রাপ্ত যে একটা বাস্তব পরিবেশ সেখানে বা সেটাকে সংরক্ষণ করার ক্ষেত্রে অথবা সেটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য কি ধরনের ব্যবস্থা বা প্রচেষ্টা গ্রহণ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা বা গবেষণা হয় রেস্টোরেশন ইকোলজিতে। সয়েল ইকোলজি, দ্য ইকোলজি অফ দ্য পেডোস্ফিয়ার, অর্থাৎ মাটির আভ্যন্তরীণ বিষয়ে আভ্যন্তরীণ যে অর্গানিজমগুলো রয়েছে তাদের আন্তঃক্রিয়ার ফলে যেই ইকোসিস্টেম বা কাজ করে তাদের নিয়ে যে আলোচনা বা তাদের নিয়ে যে জ্ঞান লাভ করা হয় সয়েল ইকোলজি বলা হতে পারে। আরবান ইকোলজি, দ্য স্টাডি অফ ইকোসিস্টেম ইন আরবান এরিয়াস, অর্থাৎ নগর বাস্তুতন্ত্রে যে ইকোসিস্টেম বিরাজ করে সেখানে বিষয় নিয়ে এই আরবান ইকোলজি। এখন আমরা জানবো হোয়াট ইজ অ্যান ইকোসিস্টেম, অর্থাৎ আমরা ইকোসিস্টেম বলতে কি বুঝি। ইকোসিস্টেম simply means ecological system, অর্থাৎ যে পরিবেশগত যে পদ্ধতি রয়েছে বা ইকোলজিক্যাল বা বাস্তুতান্ত্রিক যে পদ্ধতি। ইকোলজি ইজ ডিফাইন্ড অ্যাজ এ স্টাডি অফ ইকোসিস্টেম, অর্থাৎ বাস্তু সংস্থানের নিয়ে যে আলোচনা, সেটাকেই ইকোলজি বলা হয়। Ecosystem describe the web or network of relations among organisms at different scales of organization. বিভিন্ন জীবের মধ্যে বা অর্গানাইজেশনের মধ্যে তাদের মধ্যে যে একটা সম্পর্ক বা একটা নেটওয়ার্ক বা একটা জালিকার মতো যে তাদের একটা আন্তঃ সম্পর্ক রয়েছে একে অপরের সাথে এক বা একাধিক পর্যায়ে, সেটা নিয়ে ইকোসিস্টেমে বর্ণনা করা হয়। Living organisms seems to interact among themselves and with physical environment. This is in short can be called an ecosystem. বিভিন্ন সজীব বস্তুসমূহ তাদের অন্যান্য ভৌত পরিবেশে অবকাঠামোতে যেই তাদের যে বাস্তব সংস্থান রয়েছে তার মধ্যে যে একটা
অ্যাকশন বা সম্পর্ক, সেখানে তাকেই বলা হচ্ছে ইকোসিস্টেম। Soil are rich ecosystems composed of both living and non-living matter with a multitude of interaction between them. এই মাটি হচ্ছে অত্যন্ত সমৃদ্ধ একটি ইকোসিস্টেম বা একটা বাস্তুতন্ত্র বিরাজ করে মাটিতে। সেখানে লিভিং ও নন লিভিং, সজীব এবং অজীব দুই ধরনের উপাদানের সমন্বয়ে এই বাস্তুতন্ত্রটা কাজ করে থাকে। Soil plays an important role in all of our natural ecological cycle: কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ওয়াটার এন্ড নিউট্রিয়েন্ট সাইকেল। অর্থাৎ এই যে আমাদের প্রাকৃতিক যে পরিবেশের যে একটা ভিন্ন চক্র বিরাজ করছে, কার্বন চক্র, নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র, পানি চক্র এবং পুষ্টি চক্র, সেখানে মাটি খুব বিরাট একটা ভূমিকা পালন করে। There can be different types of ecosystems. The biosphere, for example, can be a global ecosystem. It all depends on the different components and the extent of which you want to define the space to consider it as an ecosystem. বিভিন্ন ধরনের ইকোসিস্টেম বিরাজ করে, সেখানে বিভিন্ন রকমের তাদের উপাদানের উপর এই ইকোসিস্টেম নির্ভর করছে। এটা কোথায় কোনটি কোন ধরনের নির্ভরশীলতা রয়েছে বলা যায়। এখন জানবো দ্য কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম, অর্থাৎ বাস্তুতন্ত্রের যে ইয়েটা কি, উপাদানগুলি কি কি। সাধারণত দুটি প্রধান উপাদান রয়েছে, বায়োটিক আর লিভিং কম্পোনেন্টস। একটা হচ্ছে নন বায়োটিক আর নন লিভিং কম্পোনেন্টস, অর্থাৎ সজীব এবং অজীব উপাদান। সজীব উপাদানের মধ্যে রয়েছে প্ল্যান্টস, অ্যানিমালস, ডিকম্পোজার্স বা বীজ পদার্থসমূহ। নন বায়োটিকের মধ্যে আছে এয়ার, ওয়াটার অ্যান্ড ল্যান্ড। আর টোটাল মোটামুটি মানে সার্বিকভাবে চিন্তা করে দেয়ার আর 4 বেসিক কম্পোনেন্টস। মৌলিক উপাদান হচ্ছে 4টি: অ্যাবায়োটিক সাবস্টেন্সেস, প্রডিউসার, কনজিউমার অ্যান্ড রিডিউসার বা Abiotic substances means that a substance is devoid of life. It is physical and not derived from living organism. অর্থাৎ যেখানে অ্যাবায়োটিক মিন্স যেখানে জীবের যার জীবন নেই, অর্থাৎ অজীব বস্তুকে নিয়ে, অজীব বস্তুকে বলা হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্টস ইনক্লুড থিংস লাইক কার্বন ডাইঅক্সাইড, সানলাইট, টেম্পারেচার, প্রেসিপিটেশন বা বৃষ্টিপাত, ওয়াটার or moisture, soil, water chemistry, etc. These components can be divided into two different groups: organic and inorganic. Abiotic substances can greatly affect an ecosystem. In fact, if one factor is changed even lightly, it can cause a disturbance. অর্থাৎ এই যে অজীব বস্তুগুলো, উপাদানগুলো আমরা দেখলাম, যে কার্বন ডাইঅক্সাইড, সানলাইট, সৌরম, টেম্পারেচার বা প্রেসিপিটেশন, এগুলো কোনো একটি যদি কোনো কারণে, বিশেষ কোনো কারণে তাদের ব্যাঘাত ঘটে, তাহলে টোটাল ইকোসিস্টেমে এটার একটা প্রভাব পড়তে পারে। এখন আমরা দেখছি যে যে প্রডিউসার বলতে কি বোঝাচ্ছে এখানে। এই উপাদানগুলোর মধ্যে প্রডিউসার বা উৎপাদনকারী, a producer which are also referred to as autotrophs are organisms that produce complex organic compounds from simple substances present in an ecosystem. অর্থাৎ কোন একটি বাস্তুতন্ত্রে বিদ্যমান এমন একটি উপাদান যারা নিজেরাই পরিবেশ থেকে খাদ্য উৎপাদন করতে পারে। This is a complicated using abiotic components such as energy from sunlight, অর্থাৎ সূর্য থেকে যে এনার্জি গ্রহণ করতে পারে করে করে। Example of producer in an ecosystem include bacteria, algae or other green plants. অর্থাৎ এরা সূর্যের আলো থেকে, সৌরশক্তি থেকে বিভিন্নভাবে তারা তাদের নিজেদের খাদ্য প্রডিউস করে থাকে। Their ultimate responsibility in an ecosystem is to capture energy from non-organic sources. অর্থাৎ বিভিন্ন অজীব উপাদান থেকে তারা তাদের এই ইকোসিস্টেমে বা অর্থাৎ আমরা প্রডিউসার বা উৎপাদনকারী হিসেবে, উৎপাদক হিসেবে বলতে পারছি যে মেক দেয়ার ওন ফুড, তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে। ইউজ এনার্জি ফ্রম দ্য সানলাইট টু টার্ন র ম্যাটেরিয়াল ইন্টু ফুড বাই প্রসেস অফ ফটোসিনথেসিস, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তারা তাদের নিজেদের খাদ্যটা তৈরি করে থাকে। এবং সোর্স অফ অল ফুড উইদিন অ্যান ইকোসিস্টেম, হ্যাঁ, তাদের ইকোসিস্টেম থেকে তাদের সকল খাদ্য তারা পেয়ে থাকে বা তৈরি করে থাকে। এক্সাম্পল হিসেবে বলা যায় প্ল্যান্টস, অ্যালজি, বার্ডস ইত্যাদি।
এখন জানবো কনজিউমার্স বা বিয়োজক উপাদান বলতে কি বোঝাচ্ছে। বিয়োজক উপাদান বলতে বোঝাচ্ছে যে কনজিউম হুইচ আর অলসো নোন এজ heterotrophs are organisms that cannot fix carbon from non-organic sources. So instead, they eat other living organism. তারা নিজেরা খাদ্য উৎপাদন করতে পারে না, তারা অন্য মাধ্যম থেকে তারা খাদ্য উৎপাদন করে থাকে। Several animals fall into this category, such as herbivorous organism that consume plants, অর্থাৎ যারা প্ল্যান্টস বা উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে, অ্যান্ড কার্নিভোরাস বা মাংসাশী যারা অর্গানিজম দ্যাট ইট আদার অ্যানিমালস, অর্থাৎ অন্য প্রাণী থেকে তাদের খাবার নিয়ে থাকে, অর্থাৎ মাংসাশী যারা। Consumers are an essential component of any ecosystem. Consumer cannot make their own food, feed directly or indirectly on producers for food or energy. অর্থাৎ তারা প্রডিউসারের উপর বা উৎপাদনকারীর উপর তারা নিজেরা সরাসরি বা ইনডিরেক্টলি নির্ভর করে থাকে। এবং অবস্থান দেখা যায়। টাইপস অফ কনজিউমার্স, বিয়োজক উৎপাদনকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। হার্বিভোরাস বা যারা শুধুমাত্র উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, অমনিভোরাস যারা সর্বভোগী, কার্নিভোরাস যারা মাংসাশী, এবং স্ক্যাভেঞ্জার্স যারা মৃত জীব খেয়ে। এখন আসছে ডিকম্পোজার্স বা বিয়োজক উপাদান। ডিকম্পোজার্স ক্যান অলসো বি নোন এজ রিডিউসার্স, তাদেরকে রিডিউসার বলা যায়, হ্যাঁ, বা হ্রাসকারী। This is because these heterotrophic organisms break down dead animals and waste matter. অর্থাৎ বিভিন্ন প্রাণী যখন ভেঙে যায় বা মারা যায় বা ফেলে দেওয়া হয়, সেগুলো তারা খেয়ে গ্রহণ করে থাকে। Prime example of decomposers include fungi and certain bacteria species. They are critical to any ecosystem. In fact, an ecosystem could not function very long without the presence of reducers. অর্থাৎ কোন ইকোসিস্টেমে এদের ছাড়া লং টাইম কখনো টিকতে পারে না। Without them, ecosystem would be littered with dead organism. হ্যাঁ, থাকতে পারে। Decomposers feed on the remains of other animals, অর্থাৎ অন্য জীবের দেহাবশেষ থেকে তারা খাদ্য গ্রহণ করে থাকে, এবং এই decomposers play an important role in the ecosystem. By digesting dead matter, they put nutrient back into the soil, making them available to producer. তারা এই মৃত দেহাবশেষ গ্রহণ করে তারা যে খাদ্য উৎপাদন করে, সেটি আবার তারা মাটিতে পুষ্টি উপাদান হিসেবে সংরক্ষণ করে থাকে। এখন আমরা জানব ইকোসিস্টেম প্রসেস। There are four central process of ecosystem. Number one, water cycle বা পানি চক্র, nutrient cycle, energy flow, and community dynamics. এই চার ধরনের বলা যায়। Each plays an important role in the ecosystem. অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথমেই জানি water cycle. The water cycle is fundamental to any ecosystem. Water has the ability to store and consume energy and is the ideal catalyst for creating biological reaction. অর্থাৎ এই পানি হচ্ছে একটা ইকোসিস্টেমের মৌলিক উপাদান, এবং এটা মানে স্টোর হতে পারে, এবং এটা শক্তি হিসেবে ব্যবহার করা হয়। and এটা বিভিন্ন বায়োলজিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে এটি ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। Water cycle through plants, soil bodies of water, and atmosphere itself. It evaporates from the ocean and lakes using energy from the sun, and is then cycled through an ecosystem after being picked up by the wind. For instance, evaporation carried in the wind can travel over mountains where the air is cooler and eventually turns into rain. অর্থাৎ বিভিন্ন জলাশয় বা উদ্ভিদ থেকে বাষ্পীভবনের মাধ্যমে এসব পানি, সঞ্চিত পানি বাষ্পীভবন হয়ে বায়ুমণ্ডলে ঘুরে বেড়ায়, তারপর সেখানে বিভিন্ন অবস্থানে গিয়ে তারা
আস্তে আস্তে ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে ঝরে পড়ে। Rain hits the earth, which is then absorbed into the soil to return to the sea. During this process, water is absorbed by plants and drunk by animals. অর্থাৎ এই বৃষ্টি আকারে যখন সে বিভিন্ন জলাশয়ে পড়ে, নদী, খাল, বিল, পুকুর, ডোবা, তারপর সে প্রবাহিত হয়ে আস্তে আস্তে সেটা সমুদ্র মহাসমুদ্রে চলে যায়। এই যাওয়ার পথিমধ্যে সে বিভিন্নভাবে বিভিন্ন উদ্ভিদ প্রাণীর খাবার যোগান দিয়ে থাকে এবং তাদের বৃদ্ধি সহায়তা। আমরা এই চিত্রের মাধ্যমে ওয়াটার সাইকেল দেখতে পাচ্ছি। শুরুতেই দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের মাধ্যমে ল্যান্ডের উপর পড়ছে প্রেসিপিটেশন প্রক্রিয়ার মাধ্যমে। তারপর ইনফিল্ট্রেশন অনুপ্রবেশের মাধ্যমে সে ভূপৃষ্ঠের মাটিতে চলে যাচ্ছে। গ্রাউন্ড ওয়াটার মুভমেন্টের মাধ্যমে সে ভূপৃষ্ঠের তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে। আবার কিছু কিছু আরণিক গভীরে চলে যাচ্ছে। আবার প্রবাহিত হয়ে ভূ-অভ্যন্তরের দিয়ে আবার সে সমুদ্রে কোথাও যাচ্ছে। আবার দেখতে পাচ্ছি যে বিভিন্ন উচ্চভূমি থেকে, পাহাড় টিলা থেকে তারা প্রবাহিত হয়ে জমা হচ্ছে পুকুর, লেক বা হ্রদ এলাকায়, সাগর, খাল, বিলে ইত্যাদিতে। তারপর ট্রান্সপোর্টেশন ফ্রম প্ল্যান্টস, এবং এগুলো প্রস্বেদনের মাধ্যমে আবার বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে। বাষ্পীভবনের মাধ্যমে বিভিন্ন ভূমি থেকে বা জলাশয় থেকে আবার বায়ুমণ্ডলে যাচ্ছে এবং আবার সেটা বায়ুমণ্ডলে গিয়ে ঘনীভূত হয়ে কন্ডেনসেশন প্রক্রিয়ার মাধ্যমে মেঘ আকারে তৈরি হয়ে তারপর ধীরে ধীরে বৃষ্টি আকারে আবার প্রেসিপিটেশন হয়ে আবার সে প্রবাহিত হয়ে আবার ভূমিতে পড়ছে এবং প্রবাহিত আলটিমেটলি সেটা সাগর মহাসাগরের দিকে যাচ্ছে। এইভাবে ওয়াটার সাইকেল। নিউট্রিয়েন্ট সাইকেল বা পুষ্টি চক্র। Just like water is circulated through an ecosystem, nutrients are as well. Are known as ecological recycling. অর্থাৎ পানিচক্রের মধ্যে পুষ্টিচক্র বিভিন্নভাবে প্রবাহিত হয়, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আবার পুনরায় প্রথম মাধ্যমে সে ফিরে আসে। এটাকে ইকোলজিক্যাল রিসাইক্লিং বলা হচ্ছে। Organic and inorganic matter is exchanged when organism eat, digest and migrate. এর মধ্যে বিভিন্ন রকমের জৈবিক এবং অজীব, সজীব এবং অজীব, জৈবিক এবং অজৈবিক পদার্থগুলোর মধ্যে একটা চেঞ্জ আসে। হ্যাঁ, এক্সচেঞ্জ, বিনিময় ঘটে থাকে তাদের খাদ্য এবং তাদের বিভিন্ন রকমের চলাফেরার মধ্যে। Elements such as carbon and nitrogen are consumed in one way or another, then biochemically transferred and eventually released due to excretion or decomposition. এভাবে আস্তে আস্তে আমরা পরবর্তী চিত্রের মাধ্যমে এটা ব্যাখ্যা করব। From here the cycle continues. এভাবে ঘুরতে থাকে, কারণ নিউট্রিয়েন্ট সাইকেল ইজ ক্রিটিক্যাল টু দ্য ওয়েলবিং অফ ইকোসিস্টেম। এটা অত্যন্ত একটি জটিল একটি প্রক্রিয়া। বাস্তব আমরা একটা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে সূর্যের আলো গ্রহণ করে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড এর মাধ্যমে কার্বন গ্রহণ করছে। তারপর সেই উপাদান সে আবার মাটির অভ্যন্তরে সে বিভিন্নভাবে পুষ্টি উপাদান পাঠাচ্ছে। আবার সেখান থেকে বিভিন্ন অন্যান্য জৈব উপাদান যেগুলো আছে মোটের অভ্যন্তরে, মাইক্রো অর্গানিজম, অর্গানিক ম্যাটার ইত্যাদি আবার মাটির মধ্যে থেকে গ্রহণ করছে। আবার বিভিন্নভাবে এগুলো আবার যেসব ভূপৃষ্ঠের উপরে যেসব বিভিন্ন জীবকুল রয়েছে তারা আবার তাদের পচন ক্রিয়ার মাধ্যমে মাটিতে আবার পৌঁছাচ্ছে। সেখান থেকে আবার বিভিন্ন এই মাইক্রো অর্গানিজম সেগুলো পুষ্টি উপাদান হিসেবে গ্রহণ করছে, যে আবার তারা বায়ুমণ্ডলে আবার কার্বন ডাইঅক্সাইড আকারে ওরা আবার ছেড়ে দিচ্ছে। তার মানে এই বায়ুমণ্ডল থেকে আবার বিভিন্ন উদ্ভিদের মাধ্যমে তারা গ্রহণ করে আবার মাটিতে ফিরে আসছে, মাটি থেকে আবার বায়ুমণ্ডল যাচ্ছে। এইভাবে কার্বন চক্র বা মতো অন্যান্য পুষ্টি উপাদানগুলো বা কোনো একটা ইকোসিস্টেমের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। এনার্জি ফ্লো বা শক্তি প্রবাহ কিভাবে কাজ করছে? Photosynthesis is a large part of an ecosystem's energy flow. অর্থাৎ এই ইকোসিস্টেম বা এনার্জি ফ্লোর ক্ষেত্রে এই সালোকসংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বা ব্যাপক একটা বিষয়। এনার্জি ফ্রম দ্য সান along with carbon dioxide and hydrogen produce carbohydrate which therefore produces energy. অর্থাৎ বায়ুমণ্ডলে এই যে কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেনের উপস্থিতিতে সূর্যের আলোর মাধ্যমে কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে, যেটি শক্তি হিসেবে কার্বোহাইড্রেট
তৈরি হচ্ছে। দিস এনার্জি ইজ স্টোরড অ্যান্ড ইউজড ফর ফিউচার ইউজ ইফ নিডেড। এরা তখন এই উদ্ভিদ যে সঞ্চিত হচ্ছে এবং ভবিষ্যতের জন্য সঞ্চিত হচ্ছে। The sun's energy is captured and the process of photosynthesis begins. Green plant transfer the sun's energy into carbohydrates. তাহলে সবুজ উদ্ভিদ কি করছে? এই যে সোলার এনার্জিটাকে কার্বোহাইড্রেটের মধ্যে এই শক্তিটাকে ট্রান্সফার করছে, and which allows the plants to survive, যার ফলে উদ্ভিদ বেঁচে থাকতে পারছে। and herbivorous বা উদ্ভিদভোজী যারা আছে, they consume herbivorous then consume are those green plants and carnivorous consume the herbivorous, অর্থাৎ যারা বিভিন্ন কনজিউমাররা তারা আবার এই উদ্ভিদ গ্রহণ করে সে শক্তিটা পাচ্ছে। আবার বিভিন্ন কার্নিভারাস বা মাংসাশী প্রাণীরাও অনেক সময় এই শক্তি উদ্ভিদ গ্রহণ করে আবার গ্রহণ করছে। কার্নিভারাস আবার এই হার্বিভরাসকে খেয়ে সেই শক্তিটা গ্রহণ করছে। এভাবে তারা শক্তি বিনিময় করে থাকে। Once the carnivore or the herbivore dies, decomposer consume the remaining carbohydrates. From there, the cycle cycle continues. আচ্ছা, যদি কোনো কারণে এই যে কার্নিভোরাস বা যে মাংসাশী প্রাণী বা এই উদ্ভিদ গ্রহণকারী যারা আছে তারা যদি মারা যায়, তাহলে তাদের পচনের মাধ্যমে আবার সেটা কি হচ্ছে, বিয়োজক পদার্থ আবার সেটা গ্রহণ করে নিচ্ছে। এইভাবে এই সাইকেলটা কন্টিনিউ করছে বা চলমান। এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রোডিউসার এবং কনজিউমাররা কিভাবে শক্তি গ্রহণ করছে। শুরুতে দেখতে পাচ্ছি যে সোলার এনার্জি গ্রহণ করছে কারা? প্রডিউসাররা। তারা সূর্যের আলোর মাধ্যমে যে খাদ্য তৈরি করছে সূর্যের আলো থেকে, সেই খাদ্যটা বিভিন্ন প্ল্যান্টের মাধ্যমে বিভিন্ন কনজিউমার, প্রাইমারি কনজিউমার যারা, তারা আবার একটা অংশ গ্রহণ করছে। এই প্রাইমারি কনজিউমাররা অর্থাৎ যারা উদ্ভিদভোজী, তাদেরকে আবার গ্রহণ করছে বিভিন্ন মাংসাশী প্রাণীরা, অর্থাৎ সেকেন্ডারি কনজিউমার যারা, তারাও একটা নির্দিষ্ট অংশ আবার নিয়ে নিচ্ছে। টোটাল এনার্জি থেকে তারাও আবার একটা পার্শিয়াল অংশ নিয়ে নিচ্ছে। আবার তাদেরকে আবার অন্যরা আবার আপার লেভেলে আর অন্যরা গ্রহণ করছে। আবার পরবর্তীতে তাদের যখন মৃত্যু হচ্ছে তখন আবার বিয়োজকরা আবার সেটি আবার ফিরিয়ে দিচ্ছে উদ্ভিদের মধ্যে। এইভাবে যে এনার্জিটা কিভাবে ফ্লো করছে আমরা এই চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। এইভাবে চক্রটি চলছে। আরেকটি আছে community dynamics. It is the process of change and development in communities of all living organisms, including plants, microorganisms, and small and large creatures of every sort. অর্থাৎ কোন একটা সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান উদ্ভিদ, বিভিন্ন অণুজীব এবং ছোট এবং বড় আকারের যে সকল প্রাণী বা উদ্ভিদ রয়েছে, তাদের সবার মধ্যে বিদ্যমান সকলের সমন্বয়ে এই যে একটি গতিশীল প্রক্রিয়া চলে, সেখানে বিভিন্ন রকমের চেঞ্জ বা ডেভেলপমেন্ট ক্ষেত্রে এই প্রক্রিয়াটি কাজ করে। Population of an organism will appear in an environment as its requirements for establishment are met. As the successional level of community as a whole advances, some species will begin to find that condition become less suitable for its reproduction. অর্থাৎ দেখা গেছে যে কোনো একটি সম্প্রদায়ের মধ্যে তাদের মধ্যে বিভিন্ন পরিবর্তন দেখা যায়, কখনো পজিটিভ বা নেগেটিভ, অর্থাৎ কখনো তারা খুব উন্নত করছে বা বেড়ে যাচ্ছে, আবার কখনো কোনো কারণে আবার মাইনাস হচ্ছে বা কমে যাচ্ছে। When this occurs, its population declines in number, তাহলে কি হয় যে সংখ্যাটা কমে যাচ্ছে, and the species may even disappear from the local environment. ফলে ওই পরিবেশ থেকে, ওই স্থানীয় পরিবেশ থেকে এই বিভিন্ন স্পেসিস আস্তে আস্তে কমে যাবে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি রিমুভিং ওয়েটল্যান্ডস, কোনো কারণে যদি ওয়েটল্যান্ড কমে গেলে সেখানে যে জলজ ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপর রিভার ডিসচার্জ হলে, তারপর ফরেস্ট কোনো কারণে ধ্বংস হলে, উড হারভেস্টের মধ্যে ধ্বংস হলে, তাহলে ইকোসিস্টেম হ্যাম্পার হচ্ছে। তো পুরো কমিউনিটির ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন দেখা যায়, অর্থাৎ তারা প্লাস মাইনাস হচ্ছে।
এবং তখন নতুন ভাবিত ইকোসিস্টেমের মধ্যে আবার নতুন নতুন ভাবে ফাংশন কাজ করছে। এখন আমরা জানবো যে ইকোসিস্টেমের ক্ষেত্রে যে ফুড চেইন কি। Food chain in ecosystem. A food chain describe how energy and nutrient move through an ecosystem. অর্থাৎ ফুড চেইনের মাধ্যমে কোন একটি ইকোসিস্টেমের মধ্যে এনার্জি বা শক্তি এবং পুষ্টি উপাদানগুলি কিভাবে মুভ করে বা চলমান থাকে। At the basic level, there are plants that produce the energy, then it moves up to higher level organism like herbivores. অর্থাৎ প্রথমে শুরুতেই দেখতে পারি যে প্রডিউসার যেমন ঘাস, হ্যাঁ, এরা খাদ্য উৎপাদন করে, সেটি আবার পরবর্তী যারা উৎপাদক কনজিউমার, যেমন প্রাইমারি কনজিউমার হিসেবে যেমন আমরা বলতে পারি যে গ্রাস সুপার বা ঘাস ফড়িং, তারা আবার এই ঘাসটাকে গ্রহণ করছে। After that, when carnivorous eat the herbivorous, energy is transferred from one to other. আবার যারা মাংসাশী প্রাণী যারা এই গ্রাস সুপারকে গ্রহণ করছে, যেমন বিভিন্ন পাখি, ব্লু বার্ডস ইত্যাদি, তারা আবার এই শক্তিটাকে এই এই মাধ্যম দিয়ে গ্রহণ করছে। এভাবে প্রাইমারি কনজিউমার থেকে সেকেন্ডারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার থেকে আবার টারশিয়ারি কনজিউমার এভাবে ট্রান্সফার হচ্ছে। পরবর্তীতে আবার এটা কি হচ্ছে, ডিকম্পোজার, অর্থাৎ যখন বিভিন্ন প্রাণী মরে যাচ্ছে, অর্থাৎ সেকেন্ডারি টারশিয়ারি লেভেলে যে সকল প্রাণী, স্নেক, আউল ইত্যাদি আছে, বা মানুষ, বিভিন্ন প্রাণী, বাঘ ইত্যাদি, তারা আবার যখন মরে যাচ্ছে তাদের মৃতদেহ আবার বিয়োজক পদার্থরা গ্রহণ করে, বিভিন্ন অণুজীবগুলো গ্রহণ করে আবার মাটিতে ফিরিয়ে দিচ্ছে। মাটি থেকে আবার ঘাস আবার সেগুলো গ্রহণ করছে। এইভাবে ফুড চেইনের মাধ্যমে কোন একটি ইকোসিস্টেমের মধ্যে শক্তি এবং পুষ্টি উপাদানগুলো সমান রয়েছে। Food ecosystem or food chain symbolizes the path of energy within an ecosystem. এটি একটা পথের মতো কাজ করছে। Primary producers such as green plants translate solar energy into the carnivorous. অর্থাৎ যে সৌরশক্তি থেকে যে প্রাইমারি প্রডিউসার যে শক্তিটা পাচ্ছে, সেটা আবার সে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কার্নিভরাস বা অন্যান্য উপর লেভেলে ট্রান্সফার করে দিচ্ছে। এভাবে প্রাইমারি, সেকেন্ডারি এবং আলটিমেটলি এবার রিসাইকেল হচ্ছে একেবারে ডিকম্পোজার পর্যন্ত, সেখান থেকে আবার উৎপাদক কাছে ফিরে যাচ্ছে। A food chain shows how energy is transferred from one living organism to another by food. মানে একটা খাদ্যের মাধ্যমে তারা বিভিন্নভাবে এই ফুড চেইন প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে এনার্জিটা ট্রান্সফার হচ্ছে, এটাকে ফুড চেইন বলা হচ্ছে। It is important for us to understand how the food chain works so that we know what are the important living organisms that make up the food chain and how the ecology is balanced. এটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা তার মধ্যে জানতে পারি যে কোন কোন উদ্ভিদ বা প্রাণী এই ইকোসিস্টেমের মধ্যে কাজ করছে, কিভাবে কাজ করছে, এবং এটা কিভাবে পরিবেশের মধ্যে একটা ভারসাম্য। এখন জানবো ফুড ওয়েভ। এটি ইকোসিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে, এই ফুড ওয়েভ শোজ দ্য ট্রান্সফার অফ এনার্জি উইদিন অ্যান ইকোসিস্টেম। এটিও এই 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 ফুড ওয়েভের মাধ্যমে এনার্জিকে ট্রান্সফার করছে একটা কোনো একটি নির্দিষ্ট ইকোসিস্টেমের মধ্যে। এনার্জি ইজ ট্রান্সফার বিটুইন অর্গানিজম ওয়েন ওয়ান অর্গানিজম, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটির মধ্যে দিয়ে সয়েল ফুড ওয়েভের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই যে সয়েলের মধ্যে বিভিন্ন রকম প্ল্যান্ট জন্মেছে। গ্রিন প্ল্যান্ট এই মাটি থেকে বিভিন্ন রকমের পুষ্টি উপাদান গ্রহণ করছে, যেমন প্ল্যান্ট রুটের মাধ্যমে গ্রহণ করছে, যেমন কি আবার এই বিভিন্ন উপাদান আবার মাটিতে পুষ্টি যোগান দিচ্ছে, যেমন আর্থ বা কেঁচো ইত্যাদি। আবার বিভিন্ন রকমের মাটির মধ্যে বিভিন্ন রকম প্রাণী পচে গিয়ে সেটি আবার বিভিন্ন রকমের অণুজীব কর্তৃক গ্রহণ করে আবার মাটিতে পুষ্টি ছেড়ে দিচ্ছে। এইভাবে নানাভাবে, হ্যাঁ, যে বিভিন্ন ইকোসিস্টেমের মধ্যে বিভিন্ন রকম উপাদানগুলো রয়েছে, জৈব অজৈব উপাদান মিলিত হয়ে তারা একটা যে খাদ্যের মধ্যে যে একটা শৃঙ্খলের মধ্যে দিয়ে তারা এভাবে এটাকে গ্রহণ করে তারা বিভিন্নভাবে শক্তির প্রভাব একটা বিরাজ করছে। এটি হচ্ছে সয়েল। এই ছিল আমার আজকের আলোচনা। সবাইকে শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।